প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম দ্বাদশ অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায়ের আমাদের মূল যে বিষয়গুলো অর্থাৎ বেসিক কিছু কনসেপ্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমাদের এই অধ্যায়ের সাথে কিছু শব্দ জড়িত আছে। তো এই শব্দগুলো বলতে কোন শব্দ দ্বারা কি বোঝানো হয় আমরা সেটা একটু আজকে দেখে নিই। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে পারিবারিক হিসাব ব্যবস্থা। মূলত এই অধ্যায় শেষে আমরা পারিবারিক হিসাব ব্যবস্থাই তৈরি করে থাকি। তাহলে পারিবারিক হিসাব ব্যবস্থা বলতে মূলত আমরা কি বুঝে থাকি সেটা একটু দেখে নিই। পারিবারিক হিসাব ব্যবস্থা হলো একটি পরিবারের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার প্রক্রিয়া। এটি মূলত আয় ও ব্যয়ের ভারসাম্য রক্ষার নীতিতে চলে। পরিবারের প্রতিদিনের ব্যয় ও উপার্জনকে সুশৃঙ্খলভাবে লিখে রাখা এবং নির্দিষ্ট সময় শেষে সঞ্চয় বা ঋণের প্রকৃত অবস্থা যাচাই করার পদ্ধতিকেই পারিবারিক হিসাব নিকাশ বলে। এখানে বোঝানো হয়েছে এই হিসাবটা সম্পূর্ণ একটা পরিবারকে কেন্দ্র করে, অর্থাৎ একটা পরিবারে প্রত্যেক দিন কি কি ব্যয় হচ্ছে অথবা কি কি উপার্জন বা আয় হচ্ছে, এই ব্যয় এবং উপার্জন বা আয় সুশৃঙ্খলভাবে লিখে রাখার জন্য আমাদের যে পদ্ধতি সেটাকেই বলা হয় পারিবারিক হিসাব ব্যবস্থা বা পারিবারিক হিসাব নিকাশ। তাহলে এই পারিবারিক হিসাব নিকাশের মূল লক্ষ্য হলো অপচয় রোধ করে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। প্রত্যেকটা পরিবারই চেষ্টা করে তাদের অপচয় রোধ করতে এবং তাদের যেন অনেক বেশি পরিমাণে ব্যয় না হয়ে যায়, ঘাটতি না হয়ে যায়, এই বিষয়টাই রোধ করতে। তাহলে এই অপচয় রোধ করে বা ব্যয়ের পরিমাণ, ঘাটতি ইত্যাদি রোধ করার মাধ্যমে তারা ভবিষ্যতের জন্য একটা নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এবার চলে আসি পারিবারিক বাজেট। বাজেট বলতে মূলত আমরা একটা পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে বুঝে থাকি। তাহলে পারিবারিক বাজেট হলো পরিবার কেন্দ্রিক আয় ব্যয়ের ভবিষ্যৎ কল্পনা, অর্থাৎ একটা পরিবারকে কেন্দ্র করে কতটুকু আয় হচ্ছে এবং সেই আয়ের সাপেক্ষে কতটুকু ব্যয় করলে আমাদের উদ্বৃত্ত অংশ থেকে যাবে, এই বিষয়টি যখন আমরা সংখ্যা আকারে বা সংখ্যার মাধ্যমে প্রকাশ করি সেটাকেই বলা হয় পারিবারিক বাজেট। নির্দিষ্ট কাঠামোর ভেতর অর্থাৎ বাজেটের মাধ্যমে পারিবারিক হিসাব নিকাশ পরিচালনা করতে পারলে নির্দিষ্ট আয়ের মধ্যেই সুষ্ঠু ও সুন্দর জীবনযাপন করা সম্ভব। এবার চলে আসি প্রাপ্তি ও প্রদান হিসাব। পারিবারিক দৈনন্দিন নগদ লেনদেনের সংরক্ষিত হিসাব থেকে বছর শেষে শ্রেণীবদ্ধভাবে ও সংক্ষিপ্ত আকারে যে হিসাব প্রস্তুত করা হয় তাকে প্রাপ্তি ও প্রদান হিসাব বলে। অর্থাৎ একটা পরিবারের দৈনন্দিন নগদ লেনদেনের মাধ্যমে যা যা হিসাব সংরক্ষিত হয়, অর্থাৎ দৈনন্দিন লেনদেনের মধ্যে কিন্তু প্রাপ্তি এবং প্রদান দুইটা বিষয়ই জড়িত থাকে। তাই একটা পরিবার প্রত্যেক দিনের লেনদেনের মাধ্যমে যে প্রাপ্তি বা প্রদানগুলো করে থাকে সেটা যখন আমরা একটা নির্দিষ্ট উপায়ে বা নির্দিষ্ট শ্রেণীবদ্ধ আকারে প্রকাশ করি সেটাকেই বলা হয় পারিবারিক প্রাপ্তি ও প্রদান হিসাব। এটি পারিবারিক হিসাব নিকাশের প্রথম ধাপ। অর্থাৎ পারিবারিক হিসাব নিকাশ করতে গেলে সর্বপ্রথমে আমাদের প্রাপ্তি বা প্রদান হিসাব প্রস্তুত করতে হয়। এরপর চলে আসি আয় ব্যয় বিবরণী। হিসাবকাল শেষে অর্থাৎ নির্দিষ্ট সময়ের পর পরিবারের আয় ও ব্যয়ের উদ্বৃত্ত বা ঘাটতি নির্ণয়ের জন্য শুধু চলতি সালের মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের সাহায্যে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা বলে থাকি আয় ব্যয় বিবরণী। অর্থাৎ আমরা যখন একটা পরিবারের আয় এবং ব্যয়গুলোকে একটা নির্দিষ্ট হিসাবের মাধ্যমে প্রকাশ করি সেই নির্দিষ্ট হিসাবকেই বলা হয় আয় ব্যয় বিবরণী। ব্যয়ের চেয়ে আয় বেশি হলে তাকে বলে ব্যয় অতিরিক্ত আয় এবং আয়ের চেয়ে ব্যয় বেশি হলে তাকে বলা হয় আয় অতিরিক্ত ব্যয়। আচ্ছা, এই বিষয়টা একটু আমরা খেয়াল করি। যখন আমাদের এই পারিবারিক হিসাব নিকাশের মধ্যে আমাদের ব্যয়ের চেয়ে
আয়ের পরিমাণ বেশি হয়ে যায়। যেহেতু এখানে আয়ের পরিমাণটা বেশি, তাই এটাকে আমরা বলে থাকি ব্যয় অতিরিক্ত আয়, অর্থাৎ ব্যয়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ আয়। এবং যখন আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণটা বেশি হয়ে যায়, তখন আমরা সেটাকে বলে থাকি আয় অতিরিক্ত ব্যয়, অর্থাৎ আয়ের চেয়ে অতিরিক্ত পরিমাণ ব্যয়। ব্যয় অতিরিক্ত আয় দ্বারা পারিবারিক তহবিল বৃদ্ধি পায় এবং আয় অতিরিক্ত ব্যয় দ্বারা পারিবারিক তহবিল হ্রাস পায়। তাহলে দেখো, আমরা যখন ব্যয় অতিরিক্ত আয় করি, এটার মাধ্যমে আমাদের পারিবারিক তহবিলের পরিমাণ বেড়ে যায় বা বৃদ্ধি পায়। কিন্তু তার ঠিক উল্টাটা হয় যখন আমরা আয় অতিরিক্ত ব্যয় করি, অর্থাৎ যখন আমাদের ব্যয়ের পরিমাণ বেশি থাকবে, তখন আমাদের পারিবারিক তহবিলের পরিমাণটা হ্রাস পেয়ে যাবে। এবার চলে আসি আর্থিক অবস্থার বিবরণী। নর্মালি আমরা আর্থিক অবস্থার বিবরণী বলতে বোঝাই এমন একটা বিবরণী যেখানে আমরা সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব এই তিনটাকে একসাথে দেখাতে পারি। তাহলে এখানে পারিবারিক আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা প্রস্তুত করব, সেক্ষেত্রে কোনো একটি নির্দিষ্ট দিনে প্রতিষ্ঠানের সকল প্রকার সম্পদ ও দায়ের সাহায্যে আমরা যে বিবরণী তৈরি করে থাকি তাকে আমরা বলে থাকি আর্থিক অবস্থার বিবরণী। অন্যান্য প্রতিষ্ঠানের মতো পরিবারেও কিছু সম্পদ এবং দায় থাকে, এবং সম্পদ হলো বাড়িঘর, আসবাবপত্র, বিনিয়োগ, নগদ টাকা ইত্যাদি। আর যদি আমরা দায়ের কথা বলে থাকি, ঋণ, বকেয়া খরচ, পাওনাদার, এগুলোকে আমরা বলে থাকি দায়। তার মানে এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা পরিবারের সম্পদ এবং দায়কে তুলে ধরি, অর্থাৎ পরিবারে কতটুকু পরিমাণ সম্পদ আছে বা কতটুকু পরিমাণ দায় আছে, সেই বিবরণীটাই আমরা এই আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে প্রস্তুত করে থাকি। এবার আসি পারিবারিক তহবিল। মোট প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়কে বাদ দিলে পারিবারিক তহবিল পাওয়া যায়। প্রারম্ভিক সম্পদ কোনটা? যেটা একদম বছরের শুরুতে, অর্থাৎ যে সম্পদটাকে নিয়ে আমরা বছরটা শুরু করি, সেটাকে আমরা বলে থাকি প্রারম্ভিক সম্পদ। এবং যে দায়ের মাধ্যমে আমরা আমাদের বছরটা শুরু করে থাকি, সেটাকে বলে থাকি প্রারম্ভিক দায়। তার মানে প্রারম্ভিক সম্পদ থেকে যখন আমরা প্রারম্ভিক দায়কে মাইনাস করি, সেটাকে আমরা বলে থাকি পারিবারিক তহবিল। পারিবারিক তহবিলের সাথে আয় ব্যয় বিবরণীর আয় উদ্বৃত্ত যোগ করে এবং ঘাটতি বাদ দিয়ে পারিবারিক তহবিল প্রস্তুত করতে হয়। অর্থাৎ পারিবারিক তহবিলের পরিমাণের সাথে আয় উদ্বৃত্ত যোগ করে থাকি, এবং যদি ব্যয় উদ্বৃত্ত হয়ে থাকে সেটাকে আমরা মাইনাস করে থাকি। এবার চলে আসি আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ হিসাবে নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ বলে। সাধারণত আমরা জানি আত্মকর্মসংস্থান কখন হয়? যখন আমরা নিজেই নিজের কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করি, তখন আমরা সেই উদ্যোগ বা কাজকে বলে থাকি আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ। পরিবার, সমাজ তথা রাষ্ট্রের উন্নয়নের জন্য যে কোনো ব্যক্তি ছোটখাটো আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করতে পারে। যে কোনো ব্যক্তি এসব আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গ্রহণ করতে পারে। আচ্ছা, তাহলে দেখো, এখানে বলা হয়েছে আমরা ছোট্ট একটা কোনো কাজ বা ছোট্ট একটা কোনো আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগের মাধ্যমে আমাদের পরিবার এবং এমনকি দেশেরও উন্নয়ন করতে পারি। এবার আসি অমুনাফাভোগী সংগঠন। আমরা কখন একটা প্রতিষ্ঠানকে অমুনাফাভোগী বলি? যখন সেই প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন হয় না, তখন আমরা সেই প্রতিষ্ঠানকে বলে থাকি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। যে সংগঠন লাভ আইনের উদ্দেশ্যে পরিচালিত হয় না, বরং সদস্যদের কল্যাণ, সেবা বা সামাজিক উদ্দেশ্য পূরণের জন্য পরিচালিত হয়, তাকেই আমরা বলে থাকি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। সাধারণত এই অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো সমাজের উন্নয়ন করার জন্য বা সমাজের মানুষের মঙ্গল করার জন্যই প্রতিষ্ঠিত হয়। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলতে পারি, মসজিদ, মন্দির অথবা সরকারি বিভিন্ন হাসপাতাল, এরা কিন্তু মূলত মুনাফা অর্জন করার জন্য প্রতিষ্ঠিত হয় না, বরং দেশের মানুষের বা সমাজের
কল্যাণ করার জন্যই প্রতিষ্ঠিত হয়। তাহলে এখানে আজকের পর্বে আমরা দেখে নিলাম আমাদের দ্বাদশ অধ্যায়ের সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ টপিকস। আশা করছি এই প্রত্যেকটি টপিকস সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।